আজ আমরা শিখব অনুধাবন। অনুধাবন মানে হলো কোনো বিষয় পড়ে তার মূল কথাটি সহজভাবে বুঝে নেওয়া। কোনো কিছু না বুঝে মুখস্থ করার চেয়ে বুঝে পড়লে তা আমাদের অনেক দিন মনে থাকে। আজকের ক্লাসে আমরা গল্পের মতো কিছু অনুচ্ছেদ পড়ব এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেগুলোর উত্তর খুঁজে বের করব। চলো আজকের মজার পড়াটি শুরু করি। বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। খ নির্মিতি ১ অনুধাবন। কোনো বিষয় পাঠ করে তার মূলভাব বুঝতে পারার ক্ষমতাকে অনুধাবন দক্ষতা বলে। যার অনুধাবন দক্ষতা যত বেশি, সে একটি বিষয় তত দ্রুত বুঝতে পারে। অনুধাবন দক্ষতা যে কোনো বিষয়কে ভালোভাবে আয়ত্ত করতে সাহায্য করে। কোনো বিষয় না বুঝে মুখস্থ করলে তা বেশি দিন মনে থাকে না। বিষয়টি বুঝে চর্চা করলে তা স্থায়ী হয়। এভাবে বোঝা ও লেখার চর্চা করাই হল অনুধাবন। অনুধাবন দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত চর্চা করতে হয়। বিষয়টি পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য শব্দের অর্থ, বাক্য এবং বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এক অনুধাবন পরীক্ষা। অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। ১ দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। এমন সময়ে সচরাচর আকাশ নীল থাকে, কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায়। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা, কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোয়। রাতের আকাশ সচরাচর কালো হয়, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা ও গ্রহ। ক দিনের বেলা আকাশের রং কেমন থাকে? উত্তর, দিনের বেলা আকাশ সচরাচর নীল থাকে, তবে কখনো কখনো আকাশ সাদা বা কালো মেঘে ঢাকা থাকে। খ রাতের বেলা আকাশে চাঁদ ও তারা দেখা যায় কেন? উত্তর, রাতের বেলা আকাশ সচরাচর কালো রঙের দেখায়। এই অন্ধকারের পটভূমিতে রূপালি চাঁদের আলো এবং অসংখ্য নক্ষত্র ও গ্রহের নিজস্ব উজ্জ্বলতার কারণে তাদের স্পষ্টভাবে দেখা যায়। অনুচ্ছেদে একে কালো চাঁদোয়ার গায়ে ঝকঝকে তারা ও চাঁদের উপস্থিতির সাথে তুলনা করা হয়েছে। গ দিন ও রাতে আকাশে রঙের যে পার্থক্য দেখা যায় তা লেখো। উত্তর, দিন ও রাতের আকাশের রঙের প্রধান পার্থক্যগুলো হল: দিনের আকাশ সূর্যের কিরণের কারণে আকাশ মূলত নীল দেখায়। ভোরে বা সন্ধ্যায় আকাশ লালচে বা নানা রঙের বর্ণিল সাজে সজ্জিত হয়। রাতের আকাশ সূর্য না থাকায় আকাশ কালো হয়ে যায় এবং তাতে রূপালি চাঁদ ও ঝকঝকে তারার মেলা বসে। ঘ তোমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল কোথায়? উত্তর, আমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের অনেক মিল রয়েছে। বাস্তবেও আমরা দেখি দিনের বেলা আকাশ নীল থাকে এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় লাল আলোর আভা ছড়িয়ে পড়ে। আবার রাতে আমরা অনুচ্ছেদের বর্ণনার মতোই কালো আকাশে চাঁদ ও নক্ষত্র দেখতে পাই। অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক রূপটিই এখানে ফুটে উঠেছে। উমা খালি চোখে দেখা আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই? ব্যাখ্যা করো। উত্তর, হ্যাঁ, খালি চোখে দেখা আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ মূলত একই। অনুচ্ছেদে আমাদের চিরচেনা আকাশের প্রতিদিনের রূপকেই শব্দের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা সচরাচর খালি চোখে দিনের নীল আকাশ, মেঘের আনাগোনা, গোধূলির রং এবং রাতের তারাময় আকাশ ঠিক যেভাবে দেখি, এখানে ঠিক সেই দৃশ্যগুলোই বর্ণনা করা হয়েছে। অনুধাবন দক্ষতা বাড়ানোর কিছু টিপস। মূলভাব বোঝা। অনুচ্ছেদটি পড়ার সময় প্রতিটি বাক্যের অর্থ বোঝার চেষ্টা করো। সরাসরি উত্তর, প্রশ্নের উত্তরগুলো অনুচ্ছেদের তথ্যের ওপর ভিত্তি করে লিখলে বেশি কার্যকর হয়। সংক্ষিপ্ত ও নির্ভুল। উত্তরগুলো খুব বেশি বড় না করে মূল পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করো। অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। ২ কলকাতার এক নোংরা বস্তিতে মাদার তেরেসা প্রথম স্কুল খুললেন। বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসাকেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল। তার সঙ্গে যোগ দিলেন আরও অনেকে। তাদের নিয়ে তিনি গড়লেন মানব সেবার সংঘ, মিশনারিজ অব চ্যারিটি। ক মাদার তেরেসার গঠিত সংঘটির নাম কি? উত্তর, মাদার তেরেসার গঠিত সংঘটির নাম মিশনারিজ অব চ্যারিটি। খ মাদার তেরেসাকে কেন মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল? উত্তর, মাদার তেরেসা অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও বস্তির অবহেলিত শিশুদের শিক্ষা এবং অসুস্থদের সেবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তার এই নিঃস্বার্থ মানব সেবা এবং আন্তরিকতা দেখে মানুষ মুগ্ধ হয় এবং তার কাজে সহযোগিতা করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গ মাদার তেরেসা কিভাবে মানব সেবায় এগিয়ে আসলেন?
সংক্ষেপে বুঝিয়ে দাও। উত্তর। মাদার তেরেসা কলকাতার এক নোংরা বস্তিতে শিশুদের জন্য স্কুল খোলার মাধ্যমে মানবসেবায় এগিয়ে আসেন। সেখানে আসবাবপত্র না থাকলেও তিনি মাটিতে দাগ কেটে শিশুদের বর্ণমালা শেখাতেন। পাশাপাশি তিনি অসুস্থদের জন্য চিকিৎসাকেন্দ্র স্থাপন করেন এবং পরবর্তী সময়ে মিশনারি জব চ্যারিটি গঠন করে সাংগঠনিকভাবে সেবামূলক কাজ চালিয়ে যান। ঘ। মানবসেবার জন্য অর্থের দরকার নাই, দরকার সদিচ্ছা উক্তিটি বুঝিয়ে দাও। উত্তর। এই উক্তিটির অর্থ হল মানুষের সেবা করার জন্য বিশাল ধন সম্পদ থাকার চেয়ে সেবার মানসিকতা বা ইচ্ছা থাকা বেশি জরুরি। মাদার তেরেসা যখন কাজ শুরু করেন তখন তার কাছে কোনো বেঞ্চ বা টেবিল ছিল না, এমনকি উন্নত কোনো ঘরও ছিল না, কিন্তু তার প্রবল সদিচ্ছা ছিল বলেই তিনি মাটিতে দাগ কেটে শিক্ষা দেওয়া শুরু করতে পেরেছিলেন। অর্থাৎ আন্তরিক ইচ্ছা থাকলে সীমিত সম্পদ নিয়েও মহান কাজ করা সম্ভব। উম। মাদার তেরেসার এই কাজ কী নামে অভিহিত করা যায়? উত্তর। মাদার তেরেসার এই কাজকে নিঃস্বার্থ মানবসেবা বা মানব কল্যাণ নামে অভিহিত করা যায়। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা না করে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই ছিল তার কাজের মূল বৈশিষ্ট্য। মনে রাখার মতো বিষয়, নিঃস্বার্থ সেবা। মাদার তেরেসা আমাদের শেখান যে সেবার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই, শুরুটা সামান্য থেকেই হতে পারে। সংগঠন। একার পক্ষে অনেক কিছু করা কঠিন হলেও মিশনারি জব চ্যারিটি মতো সংগঠনের মাধ্যমে সেবার পরিধি অনেক বাড়ানো সম্ভব। অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। ৩। রাজার দল এখন আর নেই। গুপ্ত খড়গ, পাল সেন, পাঠান মুঘল, কোম্পানি রানী এদের কাল শেষ হয়েছে। আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্র্যের, অপরিসীম বেদনার। ক। কিসের দল এখন আর নেই? উত্তর। অনুচ্ছেদ অনুযায়ী রাজার দল এখন আর নেই। খ। কাদের দিন শেষ হয়েছে? কেন? উত্তর। গুপ্ত খড়গ, পাল সেন, পাঠান মুঘল এবং কোম্পানি রানীদের দিন শেষ হয়েছে। কারণ মহাকালের নিয়মে পুরনো শাসন ব্যবস্থা ও রাজবংশগুলোর সময় ফুরিয়ে গেছে এবং সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। গ। দুই কবির মিল কোন দিক থেকে? ব্যাখ্যা করো। উত্তর। দুই কবির মিল হল তাদের কর্মে বা সৃষ্টিশীলতায়। দুজনেই সমসাময়িক সময়ের কবি এবং দুজনেই নিজ নিজ অবস্থান থেকে কবিতা লিখছেন। সমাজ বা জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে কবিতার ফ্রেমে বন্দী করার চেষ্টার দিক থেকে তারা একই বিন্দুতে অবস্থান করছেন। ঘ। দুই কবির মধ্যে মিল থাকা সত্ত্বেও বিস্তর ব্যবধান, বুঝিয়ে দাও। উত্তর। দুই কবিই কবিতা লিখলেও তাদের বিষয়বস্তু বা দৃষ্টিভঙ্গিতে বিস্তর ব্যবধান রয়েছে। একজন কবির লেখনীতে ফুটে উঠছে সমাজের উচ্চবিত্ত বা সুখী মানুষের সমৃদ্ধি, বিলাস আর আনন্দের কথা। অন্যদিকে দ্বিতীয় কবির কবিতায় উঠে আসছে সমাজের অন্ধকার দিক, অর্থাৎ অভাব, দারিদ্র্য আর মানুষের অপরিসীম কষ্টের বাস্তব ছবি। একজনের কবিতায় ফুটে ওঠে জীবনের উজ্জ্বল দিক, আর অন্যজনের কবিতায় ফুটে ওঠে কঠোর জীবন সংগ্রাম। উম। দ্বিতীয় কবির ভাবনা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর। দ্বিতীয় কবির ভাবনা হল সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের জীবন যন্ত্রণা। একটি উদাহরণের মাধ্যমে বলা যায়, কোনো এক বস্তিতে এক শিশু না খেয়ে রাত কাটাচ্ছে বা কনকনে শীতে কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। দ্বিতীয় কবি এই শিশুর আর্তনাদ, ক্ষুধার জ্বালা এবং তার পরিবারের নিদারুণ অভাবের করুণ চিত্রটিই তার কবিতার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তার ভাবনা মূলত মানুষের কান্না ও যন্ত্রণাকে কেন্দ্র করে আবর্তিত হয়। অনুধাবন করার জন্য মূল পয়েন্ট: বিপরীত ধর্মী জীবন, সমাজ সবসময় দুটি সমান্তরাল ধারায় চলে, আনন্দ এবং বেদনা। পরিবর্তনশীলতা, ক্ষমতা চিরস্থায়ী নয়, যেমন রাজা বা কোম্পানির শাসন। কিন্তু মানুষের জীবন ও তাদের নিয়ে লেখা সাহিত্য চিরন্তন। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।